আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মার্কেট হচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা এই পুঁজিবাজার নিয়ে যে অনুষ্ঠানটা করি, সেখানে আজকে আমাদের যারা আলোচক হবেন এবং আজকে স্টুডিওতে যারা উপস্থিত আছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় দুই হাউসের প্রতিনিধি বা মালিককে আমরা উপস্থিত করেছি। আজকে আপনারা আপনাদের মনের যত প্রশ্ন আছে তাদেরকে করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার দেখে। প্রথমেই ওনাদেরকে আজকে আমরা প্রশ্নটা যেটা করব, সেই প্রশ্নটা হচ্ছে যে গত এক সপ্তাহ যাবৎ বাজার শুধু নিম্নমুখী হচ্ছে, একটু ওখানে উঠতে চায় সকালবেলা, আবার সে উঠতে পারে না। এর প্রত্যেকটা কারণটা কি দুজনই বলবেন। ডক্টর জহির, উনি একজন প্রিলিং সিকিউরিটিজের মালিক, আর উনি ডিবিএর একজন পরিচালক। আর আমাদের সামনে যিনি আরেকজন আছে শাকিল রিজভী সাহেব, সবাই আপনারা চেনেন, দুবারের আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি এবং শাকিল রিজভী স্টকের ব্রোকার হাউসের মালিক। আজকে প্রথমেই দুইজনকে আমি একটা প্রশ্নই করব, সেটা হচ্ছে যে আমাদের গত এক সপ্তাহ ধরে বাজার পড়ে যাওয়ার কারণটা কি? ডক্টর জহির। ধন্যবাদ মুস্তাক ভাই আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, আমরা যেটা দেখছি যে লাস্ট 1 উইক বা তার একটু বেশি সময় ধরে আপনার সূচকের আমরা নিম্ন গতি দেখছি, পাশাপাশি লেনদেনের গতিটাও কিন্তু আপনার কমে আসছে, এটা সত্যি কথা। বাট দুইটাই কিন্তু আপনার মার্কেটেরই অংশ, তাই না? ক্যাপিটাল মার্কেটে এটা এমনটা হয়েই থাকে। আপনি জানেন যে এখানে আপনার বুল রান হতে পারে, তাই না, আবার বিয়ারিশ রানও চলতে পারে, এটাই স্বাভাবিক। তো আমার তো মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার খুব বেশি আমার মনে হয় কোনো কারণ নাই। তারপর আপনি যেটা বলছেন যে নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ তো থাকতেই পারে। তো আমার কাছে যেটা অ্যাপারেন্টলি যেটা মনে হয়, আপনি দেখে থাকবেন যে ডিসেম্বর ক্লোজিং হয়েছে এবং ম্যাক্সিমাম কোম্পানি, বিশেষ করে ব্যাংকিং সেক্টর বলেন, লিজিং কোম্পানিগুলো বলেন বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাদের ইয়ার্নিং কিন্তু ডিসেম্বরে হয় এবং তারা সাধারণত মার্চ, এপ্রিল বা মে এই সময়ের মধ্যে তাদের কিন্তু ডিক্লারেশনগুলো আসে। তো যখনই ডিক্লারেশনটা আসে বা আসবে করে, তখন কিন্তু বিনিয়োগকারীর মধ্যে কিন্তু আর তাদের যে চাওয়া পাওয়াটা ওরকম আর কিছু থাকে না, মানে হাইপ যেটা, তাই না, ডিক্লেয়ার হয়ে যায়। তো তখন কিন্তু ওই আগ্রহটা বা হাইপটা আর তৈরি হয় না। তো যার ফলে এর আগে যে জিনিসটা আপনার থাকে যে না হয়তো ভাই কোম্পানিটার সামনে ভালো ডিভিডেন্ড দিবে বা গ্রোথ ভালো হচ্ছে, তখন যেভাবে আগ্রহ হয় বা ডিমান্ডটা তৈরি হয়, এই সময়টা এসে সেটা একটু স্তিমিত হয়ে যায়। তো সেই স্তিমিত হয়ে যাওয়ার কারণে কিন্তু তখন বাইং স্প্রি বা যেটা আমরা মুড বলি, সেই বাইং স্প্রিটা বা মুডটা কমে যায় এবং যারই ফল আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্রতি বছরই এরকমই হয়। আপনার প্রতি বছরই দেখবেন যে মার্চ, এপ্রিল, মে মাসে এসে গিয়ে একটু আপনার স্লো ডাউন হয়ে যায়। সামনে রমজান, বুঝতেই পারছেন যে একটু স্লো ডাউন হয়ে যায় এবং তারই কিন্তু ধারাবাহিকতায় কিন্তু এই ঘটনা ঘটছে। বাট আমার বিশ্বাস যে এটা খুব বেশি দীর্ঘ সময় যে স্থায়ী হবে তা না। কিন্তু ডক্টর, আমি একটুখানি আপনার সঙ্গে দ্বিমত করতেছি, কারণ হচ্ছে আবার বাজার তো উঠে যায়, উঠে গিয়ে যখন যতটুকু পরে তার চেয়ে বেশি উঠে, সেটাই বলতে চাচ্ছি যে আপনি এখানে এমন তো না যে প্রতিদিন অনেক বেশি করে পয়েন্ট পড়ছে এবং সেটা রিকভার একদমই করছে না তা না। আমরা তো দেখলাম তো লাস্ট ডেতে তো রিকভার করেছে, তাই না? আজকেও মোটামুটি যে লেনদেন হচ্ছে সেই লেনদেনের গতিটা ভালো এবং ইন্ডেক্স খুব বেশি যে ফল করেছে তা না। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এখানে ডিমান্ডও আছে, তাই না? বাট বললাম তো আমি যে আপনার ওই যে হাইপ যেটা, সেই হাইপটা যেহেতু এখন আর নাই, যার ফলে ওই যে অ্যাগ্রেসিভ যে আপনার ডিমান্ড বা একটা বাইং যে টেন্ডেন্সি, সেই জিনিসটা এখন কমতি বা ঘাটতি আছে, যার ফলে মানুষ একটু একটু ওয়াচ করছে, দেখি কি হয়, রেজাল্টটা কি দাঁড়ায়, ডিভিডেন্ডটা কি আসে, সেটা তারা ওয়েটেন্সি জাস্ট। ধন্যবাদ আপনাকে। যে কথাটা বলতেছিলেন যে ঘাবড়ানোর কিছু নাই, প্যানিক হওয়ার মতো কিছু না, বাজারে যেটা হয় এটাই স্বাভাবিক গতি, এটা কি আপনার একমত? একেবারেই অ্যাবসলিউটলি কারেক্ট। বাজারের এটাই ধর্ম, এটাই শেয়ার মার্কেটের বিউটি। এবং আপনার যে কারণটা খুঁজতে চাচ্ছেন, কারণটা হলো আপনার নভেম্বর থেকে মার্কেটটা কিন্তু ক্রমাগত 4700 থেকে এটা উঠে আসছে। এটা বুঝতে হবে যে 1000 পয়েন্ট বৃদ্ধির পরে একটা জায়গায় কিন্তু কনসলিডেশন হবে। স্পেকুলেটর আর ইনভেস্টর, একটা মার্কেটে দুইটা শ্রেণীর কাজ করে। এক্স্যাক্টলি, স্পেকুলেশন একটা জিনিস আর ইনভেস্টমেন্ট আর একটা জিনিস। মূলত শেয়ারটা কিন্তু ইনভেস্টরদের হাতেই থাকে। 99.5%, 99.5% ইনভেস্টর ধরে রাখে। আমাদের দেশে আরও বেশি, স্পেকুলেটরের একেবারেই অভাব আমি বলবো।
কারণ হলো যে বাজার মূলধন সেই অনুপাতে কিন্তু ট্রেডিং হচ্ছে না। ট্রেডিং কম হওয়া মানেই এখানে স্পেকুলেশন হচ্ছে না, সম্পূর্ণটাই বিনিয়োগে চলে গেছে। 3 লাখ 3.5 লাখ কোটির বাজারে আপনার 700 কোটি টাকা লেনদেন, এটা 0.25। এটাতে কি দাঁড়াচ্ছে, যারা বিনিয়োগ করেছিল 2014-15-তে তাদের কিন্তু মোটামুটি যারা বিনিয়োগকারীর এন্ডে পয়েন্টে কিছু প্রবৃদ্ধি হয়েছে। এই সময় স্পেকুলেশন করতে করতে এই প্রাইসগুলো যখন উপরে উঠছে, বিনিয়োগকারী থেকে কিছু শেয়ার কিন্তু বাজারে আসছে এবং 5700 পয়েন্টের দিকে। সেই স্পেকুলেশন করে নতুন বিনিয়োগকারী এই মাত্রায় যোগ না হওয়ার ফলেই কিছুটা প্রাইস কারেকশন হয়েছে। এবং এই জায়গাটায় যদি আবার কিছুদিন সাস্টেইন করতে পারে, আমি মনে করি আবার সামনে একটা বড় ধরনের প্রবৃদ্ধি হবে। যদি এই প্রাইসে, এখন বাড়াটা বেশি ইম্পর্টেন্ট না, এই প্রাইসে কিছুদিন সাস্টেইন করাটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্রাইসে 5600 ইন্ডেক্সে যদি মাসখানেক থাকে, তাহলে বোঝা যাবে যে বাজারটা মানে একটা 4700 থেকে একটা জায়গায় আবার গেছে। এরপরের লিফটটা পাইতে হইলে আরেকটু অপেক্ষা করতে হবে এবং আরও ভলিউম দরকার। সেই ভলিউম পাইতে হলে আপনি রেট বাড়াইতে হবে। আমরা যদি 1500 কোটি টাকা লেনদেন আশা করি, তাহলে এই প্রাইসে কিন্তু পাওয়া যাবে না, এই রেটগুলা বাড়তে হবে। রেটগুলা বাড়লেই কিন্তু রেটগুলো বলতে কি দামটা বাড়তে হবে। এবং যেটা ডক্টর জহির বলার চেষ্টা করছেন, স্পেকুলেশন হয় কিছু কিছু কারণে, যেমন ডিভিডেন্টের উপলক্ষ করে স্পেকুলেশন। এই স্পেকুলেশন যত বেশি হবে ভলিউম তত বাড়বে। স্পেকুলেশনের মাত্রা যত কমে যাবে, তখন শুধু ফান্ডামেন্টাল হিসাবে বিনিয়োগকারী হিসাবে বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না। সুতরাং স্পেকুলেটরের বড়ই অভাব এই মার্কেটে। সুতরাং এবং যেটা আপনার যে স্পেকুলেশন করার জন্য যে ডেরিভেটিভসগুলো, তো এটা বিভিন্ন সময় আপনারা বলেন, সেগুলোও তো মার্কেটে নাই। মুশকিল হচ্ছে কি, আমরা দুজনে মানে প্রসিদ্ধ ব্রোকার, স্টক ব্রোকার এবং নাম করা স্টক ব্রোকার। আপনাদের একটা জিনিস জানতে চাই যে সাধারণ বিনিয়োগকারীরা স্পেকুলেট করতে তো আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাবের কারণে এটা অনেকে করতে পারে না, কিন্তু অনেকেই আশা করে যে একটা বিগ ডিভিডেন্ড। কিন্তু বিদেশে তো অনেক কোম্পানি ডিভিডেন্ড দেন, অথচ তার প্রাইস গ্রো করতে থাকে, অনেক বাড়তে থাকে। এইটার রিজন হলো বাইরের দেশগুলোতে ইনভেস্টররা গ্রোথটারে খুব দাম দেয়, খুবই দাম দেয়, এবং তারা ফিউচার প্রসপেক্টারে খুব দাম। এবং অনেক কোম্পানি আছে ডিভিডেন্ড দিলে দাম কমে যায়, কারণ হলো তার গ্রোথ নাই, সে ডিসবার্স করে দিচ্ছে। এবং ওই সমস্ত কোম্পানির অ্যাকাউন্টেবিলিটি বা স্বচ্ছতা এত বেশি, ইনভেস্টররা মনে করে ডিভিডেন্ড দেওয়ার চেয়ে কোম্পানির কাছে টাকা থাকলে আরো নিরাপদ এবং আমার টাকাটা গ্রো হবে। আমার কাছে আসলে তো আমি বাড়াইতে পারবো না, কোম্পানির কাছে টাকাটা থাকলে। থ্যাংক ইউ তার পাশাপাশি আমি একটু অ্যাড করি, আপনারা শুনেন, আমাদের দেশে যে জিনিসটা অ্যাকাউন্টস নিয়ে কিন্তু এখনো ইনভেস্টরদের মনে, অনেকের মনে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে তার যে অ্যাকাউন্টসটা প্রকাশিত হচ্ছে এটা ধারাবাহিকতা বজায় থাকবে কিনা। আর বিদেশে যে জিনিসটা, এটা কিন্তু আপনার মানে স্বচ্ছতা, জবাবদিহিতা একদম নিশ্চিত। তো যার ফলে ওখানকার ইনভেস্টররা আরও বেশি কনফিডেন্ট যে না, আমার এই টাকাটা আমি এই স্টকে বা এই সিকিউরিটিতে বা এই কোম্পানিতে রাখলে এটা থাকবে, এই টাকা অন্য কোথাও যাবে না। তো এই গ্যারান্টিটা বা এই যে আত্মবিশ্বাসটা, এটা কিন্তু আমাদের দেশেও প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেই জন্য আমরা কিন্তু বলেছি যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করে একটা আইনের আওতায় একটা কাঠামোর মধ্যে আনলে, যদি ধরেন যে কোনো ফ্রড বা সামথিং, যদি কোনো পকেট অ্যাকাউন্টিং যদি হয়, সেটা যদি একটা সাজা বা শাস্তি, যদি এরকম কোনো যদি কয়েকটা আপনার দৃষ্টান্ত স্থাপন করা যায়, তখন দেখবেন যে এই যেমন কোম্পানিগুলো ভয় পেয়ে যাবে, তারাও কিন্তু এই দুষ্টুমিগুলো করবে না। হ্যাঁ, পাশাপাশি ইনভেস্টরদের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি হবে। তখন দেখবেন যে মানুষজন আসবে এবং তারা তাদের জমানো টাকাটা, সেভিংসের কিছু অংশ তারা ডেফিনেটলি এই স্টক মার্কেটে তারা কিন্তু ইনভেস্ট করতে উৎসাহ বোধ করবে। ধন্যবাদ ডক্টর শাকিল রিজভী। ইউ আর 2 times প্রেসিডেন্ট, নাও ইউ আর ইন বোর্ড, পরিচালক হিসেবে আছেন। এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং কাউন্সিলের নিয়ে এতবার কথা হইতেছে, আপনাদের স্টক থেকে কি করতেছেন? একটা কি এটার মানে কোনো চেষ্টা করার, এই যে বললো যে মানুষের আস্থা নাই, আমাদের যে একটা কোম্পানি গ্রো করলেও পরেও সেটাকে আমরা আস্থায় আনতে পারি না, কারণ এই রিপোর্টটার উপর বিশ্বাস থাকে না। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এটা হয়েছে যে এটা বললেন সব ক্ষেত্রে না, অনেক অডিট রিপোর্ট ভালো আছে, একবারে ঢালাওভাবে বলা ঠিক হবে না। এবং কিন্তু আপনার কথায় একমত যে পাবলিক পারসেপশন একটা তৈরি হয়েছে, সব রিপোর্টই কি আমরা
সন্দেহের চোখে দেখি, যেটা যদি ভালো হয় সেটারও মনে করি যে এটা ভালো হয় নাই, সন্দেহের চোখে দেখি। এই কনফিডেন্সটা আসলে মানে আনতে হবে বিনিয়োগকারীর মধ্যে, এবং সেটার জন্য স্টক এক্সচেঞ্জ, এসএসসি এবং যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবারই একসাথে কাজ করা উচিত। এবং মূল কথা হইল যে অডিট রিপোর্টটা যেন মানে বিশ্বাসযোগ্য হয় এবং গ্রহণযোগ্য হয় সবার কাছে, পারসেপশনটা তৈরি হয়। এইটা শাকিল আমরা কিন্তু বহুদিন ধরে এই কথাটা বলে আসতেছে যে অডিট রিপোর্টটা মানুষের গ্রহণযোগ্যতার মধ্যে আনতে হবে। এখানে আরেকটা পার্ট আছে যেটা মানে মানে ইনভেস্টরের মধ্যে মানে একটা কাজ করে, যে আমরা যখন বলি যে অডিট রিপোর্ট নিয়ে আলোচনা করি, তখন মনে করে ইনভেস্টররা যে এই অডিট রিপোর্টগুলো যদি ঠিক হইতো তাহলে আমি মনে হয় শেয়ারে লস খাইতাম না। এরকম না ব্যাপারটা। অডিট রিপোর্ট যে দেশে শুদ্ধ সেই দেশেও কিন্তু 1000-2000 পয়েন্ট কমে যায়। যে দেশে স্বচ্ছতা আছে 100 ভাগ সেখানেও কমে। তার মানে স্পেকুলেশন ওঠানামা করবে। না, এটা কেন করে? স্পেকুলেশনের কারণে করে। যে জিনিসের উপরে স্পেকুলেশন হয় না সেটা কিন্তু ওঠানামা করে না। রেশন দোকানে সরকার ঠিক করে দেয়, ওইটাতে ওঠানামা করে না। হোয়াট ইজ শেয়ার মার্কেট? শেয়ার মার্কেটে তো ইউ আর বাইং টাইম। এটা হলো সময় কিনতেছেন, মানে আজকে উনি বেচতেছেন, আপনি কিনতেছেন, আপনি কিনতেছেন, এই আশায় ভবিষ্যতে একটু বাড়বে। আর উনি বলছেন যে মনে করতেছেন যে আমার যথেষ্ট হয়েছে, আমি লাভ করেছি, এই লাভের থেকে আমি বেরিয়ে যাচ্ছি এই লেভেলে। আপনি বেরিয়ে যাচ্ছেন এই লেভেলে, আরেকজন এই লেভেলে ঢুকতেছে। হি ইজ বাইং টাইম। সে আরো কিছুদিন পরে আবার সে তখন দেখবে যে হ্যাঁ আমি একটা লাভ করছি। পুরো বিষয়টি আসলে শাকিল ভাই যেটা বললো যে আপনার স্পেকুলেটিভ, হ্যাঁ মানে স্পেকুলেশন নির্ভর, তাই না? ধরেন যে আমার কাছে মনে হলো যে এই 20 টাকা এই প্রাইসটা ইটস মোর এনাফ, এটা খুব ভালো একটা প্রাইসে গেছে, এটা এখন আমি আমার প্রফিট টেক করবো। আবার পাশাপাশি আরেকজন, হ্যাঁ আপনি হয়তো বাবা আরেকজন বললো যে না এটা এখন যুক্তিসঙ্গত, জাস্টিফাই প্রাইস, এই প্রাইসে কিনলে এখান থেকে আরো গ্রোথ হবে, তাই না? ওটা হলো তার ক্ষেত্রে স্পেকুলেশন। সেটাই তো আমরা করি কিভাবে, কি বেসিসটা কি? বেসিসটা হচ্ছে রিপোর্টিং, যে কোম্পানির রিপোর্টটা কি দিচ্ছে, তার সব সময় ওটা দেখাও না তারা। অনেক ইনভেস্টর আবার সেটাও যে আপনারা পুরো ফুল যে অ্যাকাউন্টস দেখবে তাও না, সে অনেক কিছু দেখে যে তার মার্কেট ফ্লোট কতটুকু আছে, তাই না? এখানে আপনার ইনস্টিটিউটদের ভূমিকা কতটুকু আছে, ফরেন পার্ট কতটুকু আছে, এখানে মালিকরা কতটুকু আছে, হ্যাঁ সব কিছু চিন্তা করে, অনেক টেকনিক্যাল জিনিস চিন্তা করে। কিন্তু অনেক ইনভেস্টর আবার ওই কিছু কিছু স্টকে তারা ইনভেস্ট করে এবং ওখানে স্পেকুলেট তারা করে। মানে একদিকে এই মার্কেটটা হলো ইনভেস্টারের মার্কেট, একদিকে হলো স্পেকুলেটরের মার্কেট। যে যিনি হাই এন্ডে স্পেকুলেশন করে তার ঝুঁকির মাত্রা বেড়ে যায় আর কি। যখন সেইখানে ঝুঁকি থাকে আবার গেইনের সম্ভাবনা কিন্তু প্রচণ্ড থাকে। এবং যেটা একটা ইনভেস্টার 1 বছর রেখে হয়তো 15 টাকা 20 টাকা পেল, কিন্তু স্পেকুলেটর এটা উইদিন এ মান্থ 100 টাকা পাইতে পারে। আবার এট দ্য সেম টাইম সে কিন্তু আবার অনেক টাকা লোকসানের সম্মুখীন হতে পারে, কিন্তু ইনভেস্টার কিন্তু ওই ধরনের লোকসানে পড়ে না। তাহলে আমরা যে পুঁজি বাজার বলতে আমরা যে সাধারণ বিনিয়োগকারীদেরকে নিয়ে চিন্তা করি, আবার পুঁজি বাজারের সাথে সাথে আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আসেন, তো সাধারণত দেখা যায় যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের উপর কিছুটা আবার এই দ্বিধাদ্বন্দ্ব আছে যে প্রফিট টেকিংয়ের নিয়ে নেয়। ওরা কি এই স্পেকুলেশন করে না, বা এদের মধ্যে কি স্পেকুলেটিভ হওয়ার চিন্তা করে না? না, তাদের ইনভেস্টমেন্টের একটা পার্ট তো স্পেকুলেশনে থাকেই, টোটালটা তো আর ইনভেস্টমেন্টে থাকে না, কিছু অংশ তো স্পেকুলেশনে থাকেই। এবং আমি যদি একটু উদাহরণ দিই এই স্পেকুলেশনটা, তাহলে আপনাদের আরও দর্শকদের জন্য মানে ক্লিয়ার হবে। মনে করেন আমরা 10টা কাঁঠাল গাছ লাগাইছি, বিনিয়োগকারী ইনভেস্টর, সেইখান থেকে লাস্ট ইয়ারের অভিজ্ঞতা প্রতিটা গাছে 10টা করে কাঁঠাল হয়েছে। এটা হইলো যিনি ইনভেস্ট করছে তার এন্ডে এটা ডিভিডেন্ড, 100টা কাঁঠাল 10টা গাছে হয়েছে। এখন আবার আগামী সিজনে মানে আবার কাঁঠালের সময়ে স্পেকুলেশন এখন হয়ে গেল যে এই বছর ওয়েদার ভালো, এটাতে 150 কাঁঠাল হবে, প্রতিটাতে 15টা করে আশা করতেছে। আবার আরেকজনে কইল না 200টা হবে। এইভাবে যদি কেনা বেচাটা হয় এই গাছগুলার ফলটার উপরে, যেটা মানে আসতেছে আগামীতে আসতেছে আনসিন, আর ফান্ডামেন্টাল কিন্তু আছে, কাঁঠাল গাছ আছে, কাঁঠালও হবে। এটা হয় 100 হইছে পাস্ট অডিট রিপোর্ট, 100 অডিট রিপোর্টের স্বচ্ছতা থাকতে হবে, অডিট রিপোর্টের স্বচ্ছতা, গাছগুলা ঠিক আছে কিনা সব কিছু স্বচ্ছ আছে। এখন পে আউটও হয়েছে। এখন যারা স্পেকুলেশন করলো 150 বা 200
যদি কোনো কারণে বাম্পার ফলন হয় 200 হয়ে যায়, ওই স্পেকুলেটর কিন্তু মানে অনেক অনেক ধনী হয়ে যায়। আবার যদি আনফরচুনেটলি ওয়েদার খারাপ হয়, জলোচ্ছ্বাস হয়, ওই ব্যবসাটা, কাঁঠালের ব্যবসাটা ওই বছর মন্দা গেছে, তখন কিন্তু স্পেকুলেটরেরও ক্ষতি, ওই যে যারা বিনিয়োগকারী তাদেরও ক্ষতি, মোটামুটি বাজারের ক্ষতি। হ্যাঁ, তখন আসতে হয় যে আমাদের রিপোর্টগুলো যে দিছিল, কাঁঠাল গাছগুলা কি ঠিক ছিল, তার তথ্যগুলা কি ঠিক ছিল, অডিটর কি ঠিক দিছিল। এটাও খুবই ভ্যালিড পয়েন্ট যে অডিট রিপোর্টের উপরেই কিন্তু আবার সবকিছুই বেস করেই কিন্তু আবার বাকি জিনিসগুলো তৈরি হয়। আমি 1 কোটি টাকা প্রফিট করলাম, 1 কোটি টাকার প্রফিট ডাজ নট মিন আমি 1 কোটি টাকায় পে আউট করে দেবো। আমার একটা সার্টেন অ্যামাউন্ট তো রিটেন আর্নিং থাকে, রিটেন করি না আমরা সমস্ত। 1 কোটি টাকা প্রফিট করে তো 1 কোটি টাকার পে আউট করে না, মানে হার্ডলি ম্যাক্সিমাম 50% বা 60% পে আউট করে। তবে একটা বিষয় আমি বলি মুস্তাক ভাই, সেটা হলো যে আপনার যে কোনো একটা কোম্পানিতে যখন কোনো ইনভেস্টর বিনিয়োগ করতে যাবে, নিশ্চয়ই তার পাস্ট সে ট্র্যাক রেকর্ডটা দেখে 5 ইয়ার্সের, এবং সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে সে 5 ইয়ার্সে সে কনসিকিউটিভলি আপনার কত % করে ডিভিডেন্ড দিয়ে আসছে। সে 10, 12, 15, 17 হয় তার গ্রোথ আছে, অথবা একটা স্টিডি সে দিয়ে আসছে 20% করে। তো নিশ্চয়ই বিনিয়োগকারীর মধ্যে একটা তখন একটা ধারণা থাকে যে না, এই বছরটা তো সে এরকমই ডিভিডেন্ড পাবে, এটাই কিন্তু হওয়া উচিত। দেখা হলো যে কোনো বছর 100% ডিভিডেন্ড দিয়ে দিল, পরের বছর দিয়ে দিল নো ডিভিডেন্ড, এইটা ডেফিনেটলি এটা কিন্তু কাম্য না। তখনই কিন্তু ইনভেস্টরদের কনফিডেন্সটা আপনার সুন্দর কোঠায় নেমে আসে। এবং আমরা সেটাই বলছি, ডিভিডেন্ড সে কম দিতে পারে, একটা কোম্পানি কম দিতে পারে, সেটা তো রিজার্ভে যেতে পারে, বাট সে তার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা কিন্তু আপনার বজায় থাকা উচিত। তাহলে ইনভেস্টরদের জন্য সুবিধা যেটা, তারা ট্র্যাকটা বুঝতে পারবে যে না, এই কোম্পানিটা কিভাবে আগাচ্ছে এবং তার মানে পারফরমেন্সটা কিভাবে যাচ্ছে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। আপনারা দুজনেই বাজারের লোক এবং আপনারা দুজনেই জানেন, এই যে আপনি বললেন যে ধারাবাহিকতা না থাকলে মানুষের যে বিশ্বাসটা কীভাবে হয়। একটা ব্যাংক কয়েকদিন আগে যারা গত 5-7 বছরের ধারাবাহিকতা হঠাৎ করে আসা, সে এমন একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করলো, বাজারটাকে শেক করে দিল, এন্টায়ার সেক্টরটার উপর এটার এফেক্ট করলো। আজকে দেখলাম এক পেপারে তার ক্ল্যারিফিকেশান দিছে কেন করলো। বেজেল 3 আর করার জন্য তার এর আগের বছরের যে ডিভিডেন্ড দিছিল এত দেওয়া উচিত ছিল না, করা উচিত ছিল। এই যে কথাগুলি বললো এবং তাদের রিজার্ভে অবস্থা এরকম অমুক সমুক, তো এতদিন কোথায় ছিল? এবং এই যে বিনিয়োগকারীগুলো মানে একটা এক্সপেকটেশন, স্পেকুলেটিভ মার্কেট, আপনি যেটা বললেন স্পেকুলেশন, এই স্পেকুলেশন তো এখানে কাজ করলো না। হ্যাঁ, এই যে একটা লুকের কারণে পুরো সেক্টর কিন্তু এফেক্ট করলো। হ্যাঁ, যে ওনাদের খামখেয়ালিপনার ডিভিডেন্ড ডিক্লারেশনের জন্য আমি যেটা বলবো, ইসলামী ব্যাংকের আমি নামটাই বলেই দিই, আজকে ইসলামী ব্যাংক দিছে, মানে ক্লারিফিকেশন দিছে পেপারে যে আমরা এই কারণে কম দিছি। তো এরকম তো হয়ে যায়। আর সেটাই বললাম যে আপনার স্বচ্ছতা বা যেটা বলি যে আপনার ট্রান্সপারেন্সি যেটা আমরা বলি, এই জিনিসটা বজায় থাকা উচিত আর কি। যে আপনার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যেরকম, সেটা কিন্তু বিনিয়োগকারীরা দেখে কিন্তু ওই স্টকটাতে সে আসে বা বিনিয়োগ করে। আপনি যেটা বলেছেন যে কোম্পানির কথা বললেন, তার কিন্তু আর্নিং কমেনি, গতবার হচ্ছে আর্নিং বেড়েছে, বাট সে ডিভিডেন্ডটা কম দিয়েছে, যেটা এক্সপেকটেশনের অনেক নিচে। যারা স্পেকুলেশনে যারা ছিল বা যারা স্পেকুলেট করেছিল যে না, এই কোম্পানির পারফরমেন্সটা গতবারের চেয়ে ভালো হচ্ছে, সে হয়তো আরও ভালো ডিভিডেন্ড দিবে, সেটা হয়নি, কাজ করেনি, যার ফলে আমরা দেখলাম যে এখানে ভালো দরপতন হয়েছে। বিষয়টা তাই একটু আমি অ্যাড করি যে ভালো কোম্পানি বলতে যেটা বুঝি আমরা, একটা কোম্পানি আর্নিং থাকতে হবে, ডিভিডেন্ডের ধারাবাহিকতা থাকতে হবে, এবং তার একটা রিটেইনড আর্নিং থাকতে হবে, এবং ডিভিডেন্ড পলিসি থাকতে হবে। যখন আমি 50টা কোম্পানি দেখবো, ওই যেটা বললেন 5 বছরের ট্র্যাক রেকর্ড দেখবো, যারা ভালো কোম্পানি তার বোর্ড অফ ডাইরেক্টরসরা ডিভিডেন্ডের ধারাবাহিকতা মেনটেন করার জন্য যে বছর বেশি লাভ হয় সেই বছর একটা ফান্ড তৈরি করে রাখে, ডিভিডেন্ড ইকুইলাইজেশন ফান্ড। কারণ বিজনেস অনেক সময় খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, কিন্তু যত প্রতিকূলতাই থাকুক না কেন, একটা ভালো কোম্পানি কিন্তু হঠাৎ করে চট করে ডিভিডেন্ড কমায় দেয় না। দরকার হইলে ইকুইলাইজেশন ফান্ড থেকে মানে রিটেইনড আর্নিং আপনার
মানে ওই বোর্ড অফ ডাইরেক্টরস বা চেয়ারম্যানের চিন্তা করতে হবে আমার কোম্পানিটার ক্রেডিবিলিটি যদি বাড়াইতে চাই, আমার কোম্পানিটা যদি একটা ভালো এ গ্রেডের কোম্পানি, আমার ধারাবাহিকতা আমার রাখতে হবে। ফার্স্ট আমি যখন ইনকাম করব প্রতি বছর কিছু রিটেইন করব, রাখবো, ডিভিডেন্ড ইকুয়াল। কোনো বছর যদি খারাপ হয় আমার অবস্থা, এখন এখানে বলতেছেন যে না এই বছর তো আর্নিং ভালোই ছিল, খারাপ তো হয় না, হয়তো তার চ্যালেঞ্জ আছে সামনে সেই জন্য রাখছে, কিন্তু তার এটাও মাথায় রাখা দরকার কোম্পানিগুলার, যদি আমি ভালো কোম্পানি হইতে চাই তাহলে আমি যদি এরকম উঠানামা করে ডিভিডেন্ড, তাহলে এটা কিন্তু ভালো কোম্পানির পর্যায়ে পড়ে না, এবং এটা ভালো কোম্পানি বলা যায় না। তাহলে ভালো ইনভেস্টর খুঁজে পাওয়া ডেফিনেটলি এটা পাবলিক লিমিটেড কোম্পানি, যেহেতু লিস্টেড কোম্পানি, সো এখানে হাজার হাজার বিনিয়োগকারী স্বার্থ জড়িত আছে। আমরা তো সাধারণভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা বলি, তো আমরা যদি এই চর্চাটা না করি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষার দায়িত্ব তো আমাদেরই। তো এই বিষয়টা তো মাথায় রাখা উচিত যে না এখানে আপনার 10 জন বিনিয়োগকারী না, ঠিক আছে, এখানে আপনার 10, 20, 50 হাজার বা 1 লাখ বিনিয়োগকারীর এখানে ইনভেস্টমেন্টটা আছে। তো সো তাদের কথা তো মাথায় রাখা উচিত, মাথায় রেখেই কাজ করা উচিত, তাহলে কিন্তু এটা সবার জন্যই ভালো, আর না হলে সিগন্যাল তো ভালো যাবে না। এক্স্যাক্টলি। এই যে প্রতিটা কোম্পানিতে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি বলে একটা কমিটি থাকে, স্পেশালি ব্যাংকে থাকে, ব্যাংকগুলোর বিভিন্ন কমিটি থাকে, অডিট কমিটি, এইটা কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটিও থাকে। এই যে ব্যাংকগুলোর মাঝে মাঝে দেখা যায় এমনভাবে ডিফল্ট করছে, এত টাকা লোন লয়ে চলে গেছে। আজকের পেপারে পড়লাম দেয়ার আর সাম ব্যাংকস যাদের কোনো লোন দিছে কোনো ইয়েও নেই, কোলাটারেল নেই, এরকমও তো হয়ে গেছে। তো এইসব কমিটি থাকার অর্থটা কি? আর এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকে, মানে সব প্রত্যেকটা ইনস্টিটিউশনে বা ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে, তাদের ভূমিকাটা কি তাহলে? তো আপনার এটাতে হলো যে যারা মানে ওই প্রতিষ্ঠানের যারা অফিসিয়াল আছেন বা এক্সিকিউটিভ আছেন, তারা যদি বোর্ড মিটিংয়ে সেই জিনিসগুলা তুলে না আনেন, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা কিছু করতে পারবে না। কারণ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা তো আর ডে টু ডে কাজের ভিতরে যায় না। তাহলে তারা যদি বলে যে আমাদের এভরিথিং, আমি শাকিল একটু এটা নিয়ে দীর্ঘ আলোচনা করবো একটু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে, এবং এটা নিয়ে বোধহয় আমাদের সেমিনারেও কথা হয়েছে। না, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের তো অবশ্যই ভূমিকা আছে, যদি তারা রোল প্লে করে। এখানে তো একটা নিরপেক্ষ, যেহেতু তাদের কোনো স্টেক নাই, আমি মনে করি অনেক বা ভালো রোল আছে। এখন সেই সাথে আরও জিনিসগুলা যেটা আছে যে ম্যানেজমেন্ট লেভেলে যদি লুফলগুলা থাকে, সেটা যদি বোর্ড বা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা তো শেয়ার হোল্ডার, দ্যাট ইজ আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য তো রাখা হয়। না না না, আমার মনে হয় সেটা না, কারণ আপনার আগে তো শেয়ার হোল্ডার ডিরেক্টর ছিল, তো তার বাইরে কিন্তু এখন আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আসলে বেসিক্যালি এটা যারা আপনার এখানে ইস্যুয়ার যারা আর কি বা মূল মালিক যারা, তাদেরই পছন্দের লোক কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তো যার ফলে দেখা যাচ্ছে যে আমরা যে আশা নিয়ে বা যেই ভেবেছিলাম যে এরা এসে, আমি এই আলোচনাটা যাবো, আমার একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে টেলিফোন নিয়ে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গুলশান থেকে জাহাঙ্গীর বলছি। জি জাহাঙ্গীর সাহেব, আমার প্রশ্ন হচ্ছে 6 বছর আগে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সর্বশান্ত হওয়ার পর এবছর জানুয়ারি মাসে মার্কেট চাঙ্গা হয়, যখনই আমরা একটু আশার আলো দেখতে শুরু করলাম, তখনই গুরুত্বপূর্ণ মহল থেকে নানা রকমের বিরূপ মন্তব্য করার পর থেকেই মার্কেটে যে দরপতন শুরু হলো এবং টার্নওভার কমতে শুরু করলো, তার জানুয়ারি মাসের অবস্থানে যেতে তো পারলোই না, বরঞ্চ প্রতিদিনই ক্রমাগত দরপতন এবং টার্নওভার কমার ফলে বিনিয়োগকারীরা হতাশ ও স্তম্ভিত। ধন্যবাদ। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি। আমার প্রশ্নটা শেষ হয়নি, আমাকে শেষ করতে দিন। আমার প্রশ্নটা হচ্ছে বিনিয়োগকারীদের এই হতাশা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর পক্ষ থেকে কোন রকমের উদ্যোগ নিতে আমরা দেখছি না কেন? আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের আলোচনার প্রারম্ভে প্রথমেই শুরু করেছিলাম আপনার প্রশ্নটা দিয়ে এই দুইজন বক্তার কাছ থেকে, এবং দুজনে এটা নিয়ে আপনাকে অনেকক্ষণ ব্যাখ্যা দিয়েছেন যে বাজার কেন এরকম বিহেভ করছে, কেন উঠলো, এবং দুজনে কিন্তু একটা জিনিস বলছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, বাজার আবার তার নিজের গতি ফিরে পাবে এবং বাজার তার আগের জায়গায় ফিরে যাবে। যাই হোক দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনার আলোচনাটার মধ্যে আবার আসবো। হ্যাঁ, আমরা কয়েকদিন আগে পত্রপত্রিকায় দেখলাম যে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কর্পোরেশন বা কোম্পানি নামে ঢাকা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা বিজ্ঞপ্তি দিছে, পাবলিক অপিনিয়ন চেয়ে পাঠাইছে, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কর্পোরেশন।
এটাতে সাধারণ বিনিয়োগকারীদের কি উপকার হবে বা এই জিনিসটা কি হবে, এটা যদি সবার কাছে একটা ব্যাখ্যা হতো। অনেকে প্রশ্ন করে এটা কি জিনিস হবে, এটা এটা সেটেলমেন্ট তো আপনাদের করতে এসেছেন, আপনাদের তো কি সিডিবিএল আছে, তারপরে এইটা কি জিনিস, মানে এটা যদি একটু পুরোপুরি ব্যাখ্যা করে দেন। এই কাউন্টার পার্টি যেটা, এই যে এটা আমাদের দেশে ছিল না আর কি, পুঁজিবাজারে এই প্রতিষ্ঠানটা অনুপস্থিত ছিল। এই প্রতিষ্ঠানের কাজটা কিন্তু স্টক এক্সচেঞ্জ নিবৃত্তে করে, এখনো করে, এবং এটা ছাড়া কিন্তু হচ্ছে না। ডেইলি সেটেলমেন্টটা কিন্তু স্টক এক্সচেঞ্জই করে। এই ক্লিয়ারিং এর কাজটা স্টক এক্সচেঞ্জের একটা উইং আছে, সেই কাজটা করতেছে। এবং বাইরের দেশে এটা একটা কোম্পানি আছে। কেন কোম্পানি আছে? সেইখানে অনেকগুলো ডেরিভেটিভস হয়, বেচা কিনা হচ্ছে, এবং যা ডেইলি ডে নিটিং যেটা বলেন, যেটা বিভিন্ন সময় আলোচনা হয়, এই যে রিস্ক ম্যানেজমেন্টের জন্য একটা বড় আকারে কোম্পানি করা হয় ফিউচার ট্রেডিংয়ের জন্য। এই ক্লিয়ারিং কর্পোরেশন ছাড়া এই রিস্কটা মিনিমাইজ করা যায় না। এই জন্যই ক্লিয়ারিং কর্পোরেশন আপনার মার্কেটে যদি বড় করতে চান, ট্রেডিং ভলিউম যদি বাড়াইতে চান, ক্লিয়ারিং কর্পোরেশনের গুরুত্ব আছে। এবং যে আমরা যদি স্টক এক্সচেঞ্জের শেয়ার বিক্রি করার জন্য স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজতে যাই, সেখানেও দেখা গুরুত্ব আছে। আমার দেশে তো ক্লিয়ারিং কর্পোরেশন নাই, আমার সামনে আমরা কিভাবে আগাবো তারও কোনো নাই। সেই জন্য সেই প্রেক্ষিতে এসএসসি দীর্ঘদিন ধরে এই সমস্ত আলোচনার প্রেক্ষিতেই কিন্তু একটা জায়গায় আমাদের নিয়ে আসছে, একটা ড্রাফট ক্লিয়ারিং কর্পোরেশনের যে একটা মতামত চাইছে, মানে অনেকটা মানে একটা শেষ পর্যায়ে চলে আসছে বলা যায়। এবং এটাতে মানে আপনি যেটা বলতেছেন ইনভেস্টারের কি সুবিধা হবে, ইনভেস্টার তো শেয়ার কেনা বেচাই করবে, এটা ছাড়াও তো হচ্ছে। এই কাজটা এখন করতেছে স্টক এক্সচেঞ্জ নিজে করতেছে, সেটার জন্য কোনো চার্জ দিতে হচ্ছে না, স্টক এক্সচেঞ্জ নিজে থেকেই করতেছে তার এই ট্রেডিং প্রক্রিয়াটা পরিচালনা করার জন্য। কিন্তু ইনভেস্টারের যদি লাভ হবে, তখন যদি ক্লিয়ারিং কর্পোরেশন থাকে, সে ডেরিভেটিভস ট্রেডিংটা করা যাবে, ফিউচার করা যাবে, এবং ডে ট্রেডিং বা ডে নিটিং যে কাজগুলো আছে, এটা থাকলে পরে করতে সুবিধা হবে। এবং বিনিয়োগকারীর জন্য যারা স্পেকুলেটিভ মার্কেটে বেশি করে ব্যাপক অংশগ্রহণ করতে চায়, তাদের জন্য এই প্রতিষ্ঠানটা খুবই দরকার। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও বলা দরকার, এটা যে আমরা যে ডেরিভেটিভসের কথা বলি বা ফিউচার অপশনের কথা বলি, সেই ট্রেডিংগুলো করতে গেলে কিন্তু ঝুঁকি একটা ম্যানেজমেন্ট আছে, রিস্ক ম্যানেজমেন্ট। অনেক জায়গায় দেখা যায় যে ব্রোকারেজ হাউস, অনেক মার্চেন্ট ব্যাংক দেউলিয়া হয়ে যায়, অনেক ইনভেস্টার তো যাই, তার সাথে প্রতিষ্ঠানও চলে যায় এবং মার্জার অ্যাকুইজিশন হয়ে যায়। এই রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু এই ক্লিয়ারিং কর্পোরেশনই দায়িত্ব নিয়ে করতে হবে। সুতরাং এই কাজের মানে যেরকম বিনিয়োগকারীর সুবিধা, আবার ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। এবং যদি এটা ওয়েল ম্যানেজ না হয়, এই ক্লিয়ারিং কর্পোরেশনের যারা চালাবেন তারা যদি সেই রকম দক্ষ না হয়, সেই স্টক এক্সচেঞ্জ এনভায়রনমেন্টটা তারা যদি বুঝতে না পারেন, এবং এটা অন্য কোম্পানির মতো না, এটা কিন্তু একটা দায়িত্বশীল কোম্পানি। কারণ ওই কোম্পানি ফেল করলে কিন্তু টোটাল স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং টোটাল প্রক্রিয়াটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ফেল করে যাবে টোটাল প্রক্রিয়াটাই। এখন আমাদের যেহেতু আমাদের ফিউচার অপশন ছিল না, ইকুইটি ট্রেডিং হচ্ছে, স্টক এক্সচেঞ্জ কিন্তু বড় বড় অনেক মানে উত্থান পতন গেছে, তারা কিন্তু ম্যানেজ করে নিয়ে আসছে। প্রাইস হয়তো কমছে বাড়ছে, কিন্তু আনসেটেল শেয়ার কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেড ফেল নাই। আমি একটু যোগ করি শাকিল ভাইয়ের সাথে, উনি খুব সুন্দরই বলেছেন। এবং আমি প্রথমে যেটা সাধুবাদ বা ধন্যবাদ দেই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, তারা একটু দেরিতে হলেও কিন্তু এটার একটা পরিপত্র তারা প্রকাশ করেছে এবং পাবলিক ওপিনিয়ন চেয়ে পাঠিয়েছে। তো বাট এখানে কিছু বিষয় আসলে মাথায় রাখা উচিত, যে ক্লিয়ারিং কর্পোরেশনটা আসলে মূলত যে কাজটা করে, তাই না, তাদেরকে কিন্তু এখানে রাখতে হবে, তাই না। মূলত বেসিক্যালি কিন্তু আপনার স্টক এক্সচেঞ্জগুলোই কিন্তু এই মূল কাজটা করে, আপনার ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্টটা করে। এবং তাদের পার্টিসিপেশনসটা যদি এখানে স্বতঃস্ফূর্ত এবং 100% বা একদম মানে মেজরিটি যদি না হয়, তাহলে কিন্তু এটা আমার মনে হয় যে খুব বেশি যে ভালো কিছু হবে তা না। এবং এই জন্যই তাদেরকে সম্পৃক্ত করে এবং যোগ্য লোক যারা এই কাজটা বোঝে, তাদেরকে দিয়ে যদি জিনিসটা যদি আপনার ফর্ম করা হয়, তাহলে সাকসেস হবে। এবং সেই ক্ষেত্রে আপনার এই বিষয়টা আমি মনে করি যে আরও সুন্দর হবে। এবং আপনি আশেপাশের দেশের কথা যদি একটু বলি, আপনি দেখেন যে ইন্ডিয়ার কথাই বলেন, সেখানে আপনার ক্লিয়ারিং কর্পোরেশন আছে এবং এটা 100% সাবসিডিয়ারি অফ স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম যে এখানে যে পরিপত্র আসছে, সেখানে স্টক এক্সচেঞ্জগুলোকে বলেছে যে ম্যাক্সিমাম 49%। তো কেন
এটা আরো কি স্টক চেঞ্জগুলো কি আরো বেশি মানে এখানে তারা স্টেক পেতে পারে না? অবশ্যই পেতে পারে। এটার যুক্তি এরকম হতে পারে যে 49 এর উপরে গেলেই তো আপনার তাহলে মানে 49 এর সাবসিডিয়ারি কোম্পানি এর উপরে গেলে সাবসিডিয়ারি বা 50 এর নিচে আসলে অ্যাসোসিয়েট, কথা কিন্তু একই, তাই না? এখন আপনি তো শেয়ার হোল্ডার। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি সাবসিডিয়ারি কোম্পানি হতে পারে? অবশ্যই হতে পারে, এখানে তো কিছু নাই। এখন সাবসিডিয়ারি আমি যেটা আপনাদের দুজনের কাছে জানতে চাবো, সাবসিডিয়ারি কোম্পানি করলে কি ইন্টারন্যাশনালি এটা খুব বেশি ইয়ে হবে, ওই অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে, নাকি সাবসিডিয়ারি না করলে এই 49% স্টক এক্সচেঞ্জগুলো রইলো আর বাকিটা? মেইন কথা হলো আপনার কর্পোরেট গভর্নেন্স এবং ম্যানেজমেন্টটা কর্পোরেট ওইতে হচ্ছে কিনা। এখানে যে বোর্ড তারা স্ট্রাকচার যেটা করেছে সেখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের পরিমাণই বেশি, এবং এখানে আমি যেটা দেখলাম যে শেয়ার হোল্ডারের ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টরদের কথা বলা হয়েছে, এবং সেখানে তারা ফরেন স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে তারা রাখার কথা বলেছে। সব কিছুই তো আছে সেখানে। স্টক এক্সচেঞ্জকে আরেকটু হয়তো বা স্টেক দিলে আমার মনে হয় যে এটা সৌন্দর্যটা বাড়ে, এবং সেই গুরুত্বটা আমার মনে হয় একটু মানে বেশি পায়। বিকজ এই কাজটা কিন্তু এক্সচেঞ্জই করে আসতেছে, এক্সচেঞ্জই করে দিচ্ছে সিডিবিএল আপনার তার সহযোগিতায়, তাই না? এবং এটা যখন একটা আলাদা কোম্পানি যখন হবে, সেই কোম্পানি হলে তার কিন্তু একটা স্ট্রাকচার থাকবে, একটা বোর্ড থাকবে, তার একটা ম্যানেজমেন্ট থাকবে, এবং সেই ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু এটা পরিচালিত হবে। এটা কি কারো সাবসিডিয়ারি কোম্পানি না কারো অ্যাসোসিয়েট কোম্পানি, এটা কিন্তু বড় মুখ্য কোনো বিষয় না। ডক্টর শাকিল রেজভী যে কথাটা বলছেন যে আমরা এটা কিন্তু চলতেছে এখন, মানে ক্লিয়ারিং আর সেটেলমেন্ট কিন্তু হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, এখন কোনো একটা ট্রেড ফেলিওর হচ্ছে না এই পর্যন্ত। বিগত দিনে এই পর্যন্ত মনে হয় না শাকিল রেজভী কোনো আপনার 2-3বার ছিলেন কোনো একটা ফেলিওর আছে? কোনো একটা ফেলিওর, জিরো ফেলিওর। ট্রেড ফেলিওর যদি না থাকে, থাকে যেটা শাকিল রেজভী বলতে চাচ্ছে, যে বলতেছে যে আগামী দিনে যখন মানে ডেরিভেটিভস এন্ড অপশনস যে মার্কেটটা আসতেছে, ঝুঁকির বাজার, ঝুঁকি মার্কেট, আপনি শর্ট সেল আছে, তাই উনি বললো ডেরিভেটিভস আছে, অপশনস আছে, শর্ট সেলও কিন্তু আমরা করি না। কেন করি না? কারণ এখানে বললাম তো আমাদের ক্লিয়ারিং কর্পোরেশন মানে কোম্পানি নাই, এটা না থাকার জন্য এটা হইলে পরে তো আমাদের স্টক এক্সচেঞ্জের ভলিউম বেড়ে যাবে, স্টক এক্সচেঞ্জের ভলিউম বাড়বে, নতুন বিনিয়োগকারী আকৃষ্ট, স্পেকুলেশন বেশি হবে, বিদেশিদের আস্থা আসবে কিনা? অবশ্যই আসবে, অনেক বেশি আস্থা বেড়ে যাবে। যেমন আমাদের আগে কাগজের শেয়ার ছিল, সেই সময় একরকম আস্থার ব্যাপার আছে। এখন আপনি যদি সবগুলো জিনিস না থাকে তাহলে আপনি পূর্ণাঙ্গ একটা মার্কেট বলতে পারেন না, শুধু ইকুইটি বেস। তো এবং দীর্ঘদিন বিভিন্ন সময় মানুষ কিন্তু আলোচনা করে যে আর কেন প্রোডাক্ট নাই, কিন্তু আর প্রোডাক্ট করতে হলে তো ক্লিয়ারিং কর্পোরেশন লাগবে, এটা কিন্তু আলোচনা আসে নাই। ক্লিয়ারিং কর্পোরেশন ছাড়া তো কে এটা এখন মানে মাথায় এটাই রাখতে হবে, কে কত পার্সেন্ট নিল তার চেয়ে আমি বেশি অ্যাজ এ বিনিয়োগকারীর পয়েন্ট অফ ভিউতে, আমি যদি অ্যাজ এ ইনভেস্টার হিসাবে আমি চিন্তা করি যে আমি আমার ক্লিয়ারিং কর্পোরেশনের উপরে কতটুকু আস্থা রাখতে পারবো, রাইট, বিনিয়োগকারীর পয়েন্ট অফ ভিউতে আমি কি আনসেটেল হয়ে যাব না? তো এই জিনিসটাই বেশি মাথায়, মানে কে এটাকে সেফটি সিকিউরিটি বেশি দিতে পারবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কে শেয়ার কি পাইলো আমি ডাজন্ট ম্যাটার। পাবলিকের আস্থাটা কখন তৈরি হবে, তাই না? এখানে আপনি এমন একজনকে নিয়ে আসলেন বা এমন কাউকে নিয়ে আসলেন যারা এটা বুঝেই না, তো যে বুঝবে না তাকে আপনি যদি এখানে তাকে যদি স্টেক দেন তাহলে তার এখানে ইন্টারেস্ট গ্রো করবে না। হি হ্যাজ এ পয়েন্ট, মানে ডক্টর কিন্তু যে কথাটা বলছে তার একটা পয়েন্ট যুক্তি আছে, যে আপনি 49% আমাকে দিলেন আর বাকি 51% এমন লোকদেরকে দিলেন যারা এটা বুঝবে না, কন্ট্রিবিউট করতে পারে, তাদের ওরকম আগ্রহ নাই। এখানে আরেকটা জিনিস আছে কিন্তু যেটা আমরা বিনিয়োগকারীর পয়েন্টে দেখি, যদি এটা মানে এটাও তো একটা মানে লিমিটেড কোম্পানি, লাভজনক প্রতিষ্ঠান হবে, সেই লাভজনক প্রতিষ্ঠান করতে গিয়ে যদি আমাদের ট্রেডিংয়ের খরচ বেড়ে যায় এবং যা না লাভ তার চেয়ে যদি আমাদের এই ক্লিয়ারিং কর্পোরেশন, এবং এখন আপনি দেখেন যে মানে আপনি দেখেন সিডিবিএল এর যে চার্জগুলো এত বেশি, স্টক এক্সচেঞ্জের অপারেটিং প্রফিটের চেয়ে 10 গুণ বেশি লাভ করে সিডিবিএল। এই ধারায় যদি হয় এবং সেই প্রক্রিয়া যদি হয়, সেটাও মাথায় রাখতে হবে যাতে ট্রেডিংয়ের খরচটা না বাড়ে, এবং এমন কিছু করা যাবে না যাতে ট্রেডিংয়ের এক্সপেন্সিভ হয়ে যায়। ট্রেডিং এক্সপেন্সিভ হয়ে গেলে তো হইল না জিনিসটা। তাহলে আমি যেটা না, ইউ আর ভেরি রাইট, যে আলটিমেট ট্যাক্সটা পড়বে কিন্তু সাধারণ বিনিয়োগকারীকে। আপনি ব্রোকার হাউস, আপনি তো আপনার পকেট থেকে এই সেটেলমেন্ট করবেন না, এটা চার্জ তো করবেন, অবশ্যই চার্জ করবেন কাকে? সাধারণ বেশি চার্জ হলে ভলিউম কমে যাবে। ইনভেস্টরদেরকে আমার সেভ করতে, ইনভেস্টর তো পদে পদে তো সে তো
তো তার লেভি দিয়েই যাচ্ছে, তাই না, তার বিভিন্ন সে ট্যাক্স কিন্তু দিয়েই যাচ্ছে। তো এটাকে আরও যদি আমরা মিনিমাইজ করতে পারি তখন কিন্তু ইনভেস্টর ফ্রেন্ডলি হবে এবং ইনভেস্টররা এই মুখে আসবে। এবং তাকে যদি আমি আরও বেশি চার্জ করতে থাকি তো একসময় তো দেখবে যে কি আমার তো এখানে তো এত চার্জ, আমি কেন এখানে যাব। তো সেই জন্য মানে এই বিষয়টাকে মাথায় রেখেও কিন্তু আমার মনে হয় যে এটা কাজ করলে বেটার হবে। এইটা এই জন্য দেখা যায় যে বেশিরভাগ জায়গায় সাবসিডি হয়ে গেছে কেন, ওই স্টক এক্সচেঞ্জ সব কিছু টোটালটারে চিন্তা করে বিজনেস তার কি চার্জ হবে, কতটুকু বাড়াইলে টোটাল মার্কেটের উপরে ইফেক্ট করবে সেইখানে মানে নজর দেয় বেশি। রাইট রাইট মানে মানে টু মেক মানি না, এখানে যদি একটা কমার্শিয়াল প্রতিষ্ঠানের মতো এখন মনে করেন যে ক্লিয়ারিং কর্পোরেশন অনেকগুলো চার্জ বসাই দিল, এটা তো মানে যে প্রত্যাশা নিয়ে ক্লিয়ারিং কর্পোরেশন সেটা কিন্তু আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির যদি ইনভেস্টরকে নিয়ে আসেন তারা কিন্তু তাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমাকে এখান থেকে আমি এখানে 50 টাকা ইনভেস্ট করেছি, আমার এখান থেকে রিটার্ন চাই, তাই না। বাট স্টক এক্সচেঞ্জগুলো কিন্তু সেটা চিন্তা করবে না, তারা আগে চিন্তা করবে যে না আমাদের এখানে যে ইনভেস্টর রাখতে পারছি কিনা আমরা, হ্যাঁ, এবং তাদেরকে আমরা কতটুকু সহনীয় রাখতে পারছি, এই বিষয়গুলো কিন্তু তখন তার মাথায় থাকবে এবং এটাই আসলে হওয়া উচিত। তো দেখা যাক সামনের দিনগুলোয় হয়তো ভালো কিছু আসবে, প্রত্যাশা। আমাদের সময় শেষ হয়ে আসতেছে, তো একটা চমৎকার আলোচনা করলেন। এবং ডাক্তার আপনার কথারও প্রচণ্ড যুক্তি আছে যে এখানে বিভিন্ন পার্শ্ববর্তী দেশ বা অনেক দেশেরই এটি যে সাবসিডি টু দ্য স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ সাবসিডি 100% আছে। বাট আবার শুনতেছি যে বোম্বের যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুইটাকে ক্লিয়ারিং করে আবার সেন্ট্রাল ক্লিয়ারিং করার চিন্তা ভাবনা করছে। আবার এগুলো তো অনেক বড় ব্যাপার। আমাদের এখানে এই আপনাদের যুক্তি আছে যথেষ্ট যে এটা সাবসিডিয়ারি কোম্পানি হওয়া উচিত স্টক এক্সচেঞ্জের। আবার এটাও ঠিক যে আছে স্টক এক্সচেঞ্জে, তাহলে নতুনত্ব কী হইল, মানে লেট দ্যাট বি ইনজেক্ট নিউ ব্লাড অলসো। হ্যাঁ, তারও যুক্তি আছে, যেটা শাকিল রেজভী বলতে চাইলেন যে আসল কথাটা হচ্ছে হাউ ইউ আর ম্যানেজিং, দ্যাট ইজ দ্য মেন থিং। যে এটা ম্যানেজমেন্ট কেমন হলো, মানুষের আস্থাটা কতটুকু। আর আপনি যদি ট্যাক্স করে আরও বাড়ায় দেন, যে আপনি যেটা বললেন যে আমি ইনভেস্ট করবো তো আমি তো প্রফিটের জন্য, তো সেই জন্য ট্যাক্সও বাড়বে, সেটা যদি হয় তাহলে তো মানে সাধারণ বিনিয়োগকারীদের উপর আবার ট্যাক্স আবার চার্জ হবে, আবার নতুন করে হবে। শাকিল রেজভী সময় নাই, সাধারণ বিনিয়োগকারীদের জন্য যদি কিছু বলেন একদম। জি, বিনিয়োগকারী এক ভাই যে ফোন করলেন যে জানুয়ারি মাসে তো অনেক দিন অপেক্ষার পরে একটু মার্কেটটা ভালো হয়েছে, তারপরে আবার কমে যাচ্ছে। এই কমে যাওয়াটা কিন্তু চিরন্তন না, এই কমে যাওয়া যে সারা জীবন কমতে থাকবে এরকমও না। এটাই মার্কেট আবার হয়তো আবার নতুন শক্তিতে আসবে। এবং কোম্পানির দাম কেউ কিন্তু বাড়াইতে পারে না, কোম্পানির দাম তার নিজের শক্তিতেই বাড়তে হয়, তার আর্নিং পার শেয়ার, তার নেট অ্যাসেট ভ্যালু বা যে যোগ্যতা আছে তার দিয়েই। এবং ইন্টারেস্ট রেট যেহেতু কম এবং বাংলাদেশের অর্থনীতির অন্যান্য সূচকগুলো যেহেতু ভালো, তো এবং কোম্পানির প্রবৃদ্ধি আছে, আমরা আশা করতে পারি সামনে এর চেয়ে ভালো মার্কেট আমরা পাবো। ডক্টর, আমি একই কথা বলতে চাই শাকিল ভাইয়ের সাথে। আসলে যে কোনো ইনভেস্টর যখন এই মার্কেটে আসবে, এটা যেহেতু একটা টেকনিক্যাল এরিয়া, এই মার্কেটে আসার আগে অবশ্যই ইনভেস্টরকে মার্কেট সম্পর্কে খোঁজখবর নিয়ে যে স্টক সে কিনবে সেই স্টক সম্পর্কে জেনে তারপরে মার্কেটে আসবে, সেটাই আমরা আশা করি। তো সেইভাবে আসলে মার্কেটের জন্য ভালো হবে। প্রিয় দর্শক, আমরা শেষ করতে হচ্ছে অনুষ্ঠান এখানেই। আপনারা শুনতে পাইলেন যে আমাদের মার্কেট নিয়ে যারা বা গুজব ছড়ায়, এই গুজবের উপরে কান না দিয়ে মার্কেটের উপরে আস্থা রাখুন। মার্কেট আবার ঘুরে দাঁড়াবে এবং মার্কেট এটাই নিয়ম, বাট ওঠানামা করা, প্রফিট টেক করবে, আবার মার্কেট একটু নিম্নমুখী হবে, আবার ঊর্ধ্বমুখী হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীতে আবার দেখা হবে।